Hi students, welcome back to another English teaching video on my YouTube channel Kaushik English Teaching। आज আমি তোমাদের সলভ করে দেখাবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 7 এর ইংলিশ টেক্সট বুকের লেসন 12 অর্থাৎ অ্যান ফ্র্যাঙ্কের লেখা মাই ডায়েরি এই গল্পটির সমস্ত অ্যাক্টিভিটি ও এক্সারসাইজ। এর পাশাপাশি জানিয়ে রাখি শুধু এই লেসন বলে নয়, তোমাদের ক্লাস 7 এর ইংলিশ টেক্সট বইয়ের প্রতিটা লেসনের শেষেই যে অ্যাক্টিভিটি আছে অর্থাৎ প্রশ্ন উত্তর, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল, সেই প্রতিটা লেসনের এই অ্যাক্টিভিটি কিন্তু আমি ইতিমধ্যেই সলভ করে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। শুধু অ্যাক্টিভিটি নয়, তোমাদের ক্লাস 7 এর ইংলিশ টেক্সট বইয়ের প্রতিটা লেসন কিন্তু আমি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ পড়িয়েও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে এবং তোমাদের ক্লাসের প্লেলিস্টে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। তো চলো আমরা অ্যাক্টিভিটি 1-এ চলে আসি। কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচে যে অপশানগুলো দেওয়া আছে সেখান থেকে আমাদের সঠিক উত্তরটা বাছাই করতে হবে, অর্থাৎ এমসিকিউ দেওয়া আছে। এরটা কি বলেছে দেখো, অ্যান ফ্র্যাঙ্কস বার্থডে ওয়াজ অন, সঠিক উত্তর হবে অপশান 2 12 জুন। অ্যান ফ্র্যাঙ্কের জন্মদিন কবে ছিল? 12ই জুন। বিয়েরটা চলে এসো, মুরজে ইজ অ্যান, সঠিক উত্তর হবে অপশান 3 পেট ক্যাট। মুরজেকে, এখানে টিটা কিন্তু সাইলেন্ট, টিটার প্রোনাউন্সিয়েশন তোমরা করবে না। মুরজে হচ্ছে অ্যানের কে না পেট ক্যাট মানে পোষা বিড়াল। সিয়েরটায় চলে এসো, ডিউরিং রিসিস ইন দ্য স্কুল অ্যান্ড ট্রিটেড এভরিওয়ান উইথ। স্কুলে বিরতির সময়, রিসিস মানে বিরতি, অ্যান্ড সবাইকে কি খাইয়েছিল? সঠিক উত্তর হবে অপশান 1 সুইট বিস্কিটস, মিষ্টি বিস্কুট খাইয়েছিল। এরপরে চলে এসো অ্যাক্টিভিটি 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। চলো আমরা এক একটা করে প্রশ্ন পড়ি এবং তার উত্তরগুলো লিখে নিই। প্রথমে এরটা, হোয়াট ডিড অ্যান ডু, অ্যান কি করেছিল? হোয়েন সি কুড নো লঙ্গার কন্ট্রোল হার কিউরিওসিটি, যখন সে তার কৌতূহল আর নিয়ন্ত্রণ করতে পারেনি। দেখো ডিড দিয়ে প্রশ্ন করেছে, পাস্ট টেন্সে উত্তর লিখবো। তো অ্যাক্টিভিটি 2 এর এরটা কি লিখিয়েছি, আগে উত্তরটা লিখিয়ে নিয়েছি। অ্যান্ড ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম, দেখো ওয়েন্ট দিয়েছি কিন্তু পাস্ট টেন্সে। অ্যান্ড ডাইনিং রুমে গিয়েছিল বলে বাকি প্রশ্নটা যেমন ছিল দেখে দেখে লিখে দেবো, হোয়েন সি কুড নো লঙ্গার কন্ট্রোল হার কিউরিওসিটি, যখন সে আর তার কৌতূহল দমন করতে পারেনি বা নিয়ন্ত্রণ করতে পারেনি। এরপরে বিয়েরটায় চলে এসো, হুইচ প্রেজেন্ট ডিড অ্যান সি ফার্স্ট, অ্যান প্রথম কোন উপহারটা দেখেছিল? দেখো এখানেও ডিড দিয়ে প্রশ্ন করেছে, পাস্ট টেন্সে লিখবো। তো কি লিখেছি, অ্যান স হার ডায়েরি ফার্স্ট। দেখো সিটাকে স করে দিয়েছি, অ্যান স হার ডায়েরি ফার্স্ট, অ্যান প্রথমে দেখেছিল তার ডায়েরিটাকে। এই বিয়েতে আরেকটা প্রশ্ন আছে, হোয়াই ডাজ সি রেফার টু ইট অ্যাজ ইউ, সে কেন এটাকে ইউ বলেছে, তুমি বলে কেন সম্বোধন করেছিল? দেখো এখানে ডাজ দিয়ে প্রশ্ন করেছে, তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে লিখবো। তাই সি রেফারটাকে করে দিয়েছি রেফার্স, সি রেফার্স টু ইট অ্যাজ ইউ, সে এটাকে ইউ বলেছে বিকজ, কারণ সি থট ইট অ্যাজ হার ফ্রেন্ড, সে এটাকে নিজের বন্ধু ভেবেছিল, তাই নিজের বন্ধু ভেবেছে বলে ইউ বলে সম্বোধন করেছে। এরপরে সি এরটায় চলে এসো, হু ইজ দ্য অথর অফ দ্য বুক টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ডস। এই টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ডস এই গল্পটার বা এই বইটার লেখককে? দেখো হু দিয়ে প্রশ্ন করেছে, আমরা আগে পুরো প্রশ্নটা যেমন আছে দেখে দেখে লিখে নিয়েছি। দ্য অথর অফ দ্য বুক টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ড ইজ জোসেফ কোহেন। তাহলে পুরো প্রশ্নটা লিখে নিলাম, টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ড এই গল্পটার লেখক হচ্ছেন জোসেফ কোহেন। এরপরে লাস্টেরটা চলে এসো অ্যাক্টিভিটি 2 এর ডি, হোয়াট ডিড অ্যান ওয়ান্ট টু ডু উইথ দ্য মানি দ্যাট সি গট অ্যাজ বার্থডে গিফট। অ্যান জন্মদিনের উপহারে যে টাকাটা পেয়েছিল সেই টাকা দিয়ে কি করতে চেয়েছিল? এখানেও ডিড দিয়ে প্রশ্ন করেছে, তাই পাস্ট টেন্সে লিখবো। দেখো অ্যান ওয়ানটা করে দিয়েছি ওয়ান্টেড, অ্যান ওয়ান্টেড টু বাই দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম। অ্যান কিনতে চেয়েছিল দ্য মিথস অ্যান্ড গ্রিস অ্যান্ড রোম এই বইটা উইথ দ্য মানি দ্যাট সি গট অ্যাজ বার্থডে গিফট, যেমন প্রশ্নের শেষটা আছে দেখে দেখে লিখে দেবো, জন্মদিনে সে যে টাকাটা উপহার হিসেবে পেয়েছিল সেটা দিয়ে। তো এখানে আমাদের অ্যাক্টিভিটি 2 শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 3-তে। কি বলেছে দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য প্রপার সিকোয়েন্স। নিচে 5টা বাক্য দেওয়া আছে, 5টা বাক্যকে আমাদের প্রপার সিকোয়েন্স মানে ঘটনা পরপর যেরমভাবে ঘটেছে, মানে যে ঘটনাটা আগে ঘটেছে সেইটাকে এক ধরে এরমভাবে 1 2 3 4 5 করে সাজাতে হবে। তো দেখো আমি পরপর পাশে লিখে দিয়েছি কোন ঘটনাটা কিভাবে ঘটেছে, তোমাদের সেভাবে পড়িয়ে দিচ্ছি। 1 নাম্বার ঘটনা কোনটা ঘটেছে না, ডিএটটা, অ্যান ও কাপ। আচ্ছা দেখো এ এন এন ই, এটা অনেকের উচ্চারণটা এরম মনে হতে পারে
অ্যানে, অ্যানে বা অ্যানি বলবে না, আমি বারবার দেখবে বলছি ওটা অ্যান। তাহলে অ্যান ওক আপ, অ্যান ঘুম থেকে উঠেছিল, এটা সর্বপ্রথম ঘটেছিল তাই 1। 2 নম্বর ঘটনা কোনটা ঘটেছে, এরটা, অ্যান ওয়েন টু দ্য ডাইনিং রুম, অ্যান এরপরে কোথায় গেছিল, ডাইনিং রুমে গেছিল। 3 নম্বর ঘটনা কোনটা ঘটেছে, ইয়েরটা, অ্যান ওয়েন টু হার মামি অ্যান্ড ড্যাডি, এরপরে অ্যান কোথায় গেছিল, তার মা বাবার কাছে। এরপরে 4 নম্বর ঘটনা কোনটা, সিয়েরটা, অ্যান ওয়েন টু দ্য সিটিং রুম, অ্যান এরপর বসার ঘরে গেছিল। আর লাস্ট 5 নম্বর ঘটনা হচ্ছে বিয়েরটা, অ্যান ওয়েন টু স্কুল উইথ আর ফ্রেন্ডস, অ্যান তারপরে তার বন্ধুদের সাথে স্কুলে গেছিল। তাহলে এই হচ্ছে সঠিক পর্যায়ক্রম। যদি এইভাবে বলি সেটাও বলে দিচ্ছি, 2 5 4 1 3 এভাবেও করতে পারো, আর নাহলে যেভাবে বললাম 1 2 3 4 5 করে পরপর যেভাবে হবে তোমরা ওইভাবে বাক্যগুলোকেও সাজিয়ে লিখে নিতে পারো। এখানে অ্যাক্টিভিটি 3 শেষ হলে এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 4। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এখানেও নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। তো চলো আমরা এক একটা করে প্রশ্ন পড়ে উত্তরগুলো লিখে নিই। প্রথমে এরটা, হোয়েন ডিড অ্যান হ্যাভ আর বার্থডে পার্টি, অ্যান কখন তার জন্মদিনের পার্টিটা পেয়েছিল। এখানেও দেখো ডিড দিয়ে প্রশ্ন করেছে, তাহলে পাস্ট টেন্সে লিখবো। অ্যান হ্যাভটাকে করে দিয়েছি অ্যান হ্যাড, তাহলে কি লিখেছি, অ্যান হ্যাড আর বার্থডে পার্টি, প্রশ্নটা লিখে নিলাম। অ্যান তার জন্মদিনের পার্টিটা পেয়েছিল অন সানডে আফটারনুন, রবিবার বিকেলে বা রবিবার সন্ধ্যাতেও বলতে পারো। এরপরে চলে এসো বিয়েরটা, হোয়াট ইজ দ্য লাইট হাউস কিপার, দ্য লাইট হাউস কিপার এটা কি, ইজ দিয়ে প্রশ্ন করেছে ওইভাবেই লিখবো। দেখো লিখেছি দ্য লাইট হাউস কিপার ইজ এ ফিল্ম, এই লাইট হাউস কিপার হচ্ছে একটা সিনেমা বা মুভি যেটাকে ফিল্ম বলা হয়েছে। সিয়েরটা চলে এসো, হু হ্যাড বিন অ্যানস বেস্ট ফ্রেন্ড ফর ইয়ার্স, কে অ্যানের সব থেকে প্রিয় বন্ধু ছিল অনেক বছর ধরে। এখানে হ্যাড বিন দিয়ে প্রশ্ন করেছে, অতীতের ঘটনা, তো সেইভাবেই লিখেছি দুটো বন্ধু ছিল, লিজ গুসেন্স অ্যান্ড স্যান হাউটম্যান বলে প্রশ্নটা লিখে নেবো, হ্যাড বিন অ্যানস বেস্ট ফ্রেন্ড ফর ইয়ার্স। তো লিজ গুসেন্স এবং স্যান হাউটম্যান এরাই ছিল অনেক বছর ধরে অ্যানের সব থেকে প্রিয় বন্ধু। অ্যাক্টিভিটি 4-এর লাস্টেরটায় চলে এসো ডিএরটা, হোয়ার ডিড অ্যান মিট হার প্রেজেন্ট বেস্ট ফ্রেন্ড, বর্তমান যে অ্যানের প্রিয় বন্ধু আছে তার সাথে অ্যানের কোথায় দেখা হয়েছিল। ডিড দিয়ে প্রশ্ন করেছে, দেখো মিট আছে, আমরা মিটটাকে করে দেবো মেট, মানে দেখা হয়েছিল। তো কি লিখেছি, অ্যান মেট হার প্রেজেন্ট বেস্ট ফ্রেন্ড, অ্যানের সাথে ওর যে বর্তমান সব থেকে প্রিয় বন্ধু আছে তার দেখা হয়েছিল অ্যাট জিউইশ সেকেন্ডারি স্কুল, ইহুদিদের যে মাধ্যমিক স্কুল হয় সেই স্কুলেতে, জিউইশ সেকেন্ডারি স্কুলে। এখানে আমাদের অ্যাক্টিভিটি 4 শেষ হলো, এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 5। কি বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, এখানেও বলেছে এমসিকিউ, নিচের অপশানগুলো থেকে আমাদের সঠিক উত্তরটা বাছাই করতে হবে। এরটা কি আছে দেখো, অ্যান হ্যাজ এ সিস্টার হুইজ, অ্যানের একটা দিদি ছিল যে হয়, সঠিক উত্তর হবে অপশান 2 16 ইয়ার্স ওল্ড, যার বয়স হচ্ছে 16 বছর। এরপর বিয়েরটা চলে এসো, কিটি ইজ অ্যান্স, কিটি কে অ্যানের, সঠিক উত্তর হবে অপশান 3 ডায়েরি, অ্যান তার ডায়েরিটাকে নাম দিয়েছিল কিন্তু কিটি। সিয়েরটা, দ্য অ্যাভভ টেক্সট ইজ এ, এটারও উত্তর হবে অপশান 2 ডায়েরি। এই যে পড়াটা আমরা পড়লাম অ্যাভভ টেক্সট, এটা আসলে কি ডায়েরি, অ্যান ফ্র্যাঙ্ক কিন্তু ডায়েরিতেই গল্পগুলো লিখেছিল। অ্যাক্টিভিটি 5-এর লাস্টেরটা চলে এসো ডিএরটা, অ্যান হ্যাড টু সে গুড বাই টু, অ্যানকে কাকে বিদায় জানাতে হয়েছিল, সঠিক উত্তর হবে অপশান 1 মিসেস কে। এই মিসেস কে আমরা পড়েছি অ্যানের স্কুলের একটা ম্যাডাম বা স্যার, যাই হোক ম্যাডামই হবে, স্যার কেন বলছি, এমআরএস আছে তো, মিসেস, মিসেস মানে হচ্ছে শ্রীমতী, তাহলে এই মিসেস কে কে অ্যান বিদায় জানিয়েছিল। আমরা গল্পতে পড়েছিলাম বিদায় জানানোর সময় দুজনে কিন্তু খুব কাঁদবে, ছেড়ে যেতে কষ্ট হবে। এখানে অ্যাক্টিভিটি 5 শেষ হলে এরপর চলে এসো অ্যাক্টিভিটি 6। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে আমাদের ইনফরমেশন বা তথ্য নিয়ে এই চার্টটা ফিল আপ করতে হবে। চার্টের দেখো বাঁ দিকে লেখা আছে ইয়ার মানে বছর, আর ডান দিকে লেখা আছে হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল। অর্থাৎ যেখানে বছর লেখা আছে সেই বছরে কি ঘটেছিল লিখতে হবে, আর যেখানে কি ঘটেছিল লেখা আছে সেটা কোন বছরে হয়েছিল সেটা লিখতে হবে। প্রথমেরটা দেখো বছরে লেখা আছে 1926, 1926-এ কি হয়েছিল আমি লিখে দিয়েছি, দ্য অথর সিস্টার ওয়াজ বর্ন, লেখিকার দিদি জন্মেছিল, তাহলে অ্যানের দিদি 1926-এ জন্মেছিল। পরেরটায় দেখো হোয়াট হ্যাপেন্ডে লেখা আছে দ্য অথর ওয়াজ বর্ন, লেখিকা কবে জন্মেছিল, আমি সালেতে লিখে দিয়েছি 1929, 1929 সালে, মানে ওর দিদি জন্মানো 3 বছর পর। তারপরেরটাও সালেতে লেখা আছে 1933, 1933-এ কী হয়েছিল, দ্য অথর অ্যান্ড আর ফ্যামিলি এমিগ্রেটেড টু হল্যান্ড, লেখিকা এবং তার পরিবার কি করেছিল, তারা হল্যান্ডে চলে এসেছিল। ওদের আসল বাড়ি কিন্তু ছিল জার্মানিতে, ফ্র্যাঙ্কফার্ট থেকে তারা কোথায় চলে এসেছিল,
এমিগ্রেট মানে স্থানান্তরিত হওয়া, জার্মানি থেকে হল্যান্ড যেটা এখন বর্তমানে নেদারল্যান্ড সেখানে চলে এসেছিল 1933 সালে। তারপরে 1938 1938 কি ঘটেছিল দেখো, হোয়াট হ্যাপেন্ডে লিখে দিয়েছি, দ্য অথর্স টু আঙ্কেলস এসকেপ টু দ্য ইউএসএ, লেখিকার দুই মামা, এখানে আঙ্কেল বললেও আমরা পড়াতে জানি ওটা মেটার্নাল ব্রাদার, তার মানে মামা, এই দুই মামা তারা ইউএসএতে মানে আমেরিকায় পালিয়ে গেছিল। আর লাস্টেরটা হোয়াট হ্যাপেন্ডে লেখা আছে, দ্য অথর্স গ্র্যান্ডমাদার ডায়েড, লেখিকার ঠাকুমা কবে মারা গেছিল, ইয়ারটা হবে 1942 1942 সালে। এখনো পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তার মানে ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। দেখো আমি সবার কমেন্ট পড়ি, সবাইকে হয়তো রিপ্লাই করা বা লাভ রিয়াক্ট দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমি ওয়াইটি স্টুডিও ওপেন করলে সবার ভিডিওর কমেন্ট আমি পড়ি। তো তোমরা কমেন্টে তোমাদের নাম এবং তোমাদের জেলার নাম, কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানিও, তাহলে আমি জানতে পারবো ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গা থেকে আমার স্টুডেন্টরা আমার ভিডিও দেখছে। ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে বা বন্ধুদের গ্রুপেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপরে নেক্সট তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, যেখানে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। এটা হোয়াট ইজ দ্য সেইং, কি সেই কথাটা, দ্যাট কেম ব্যাক টু অ্যান অন ওয়ান অফ আর মেলানকোলি ডেজ, যেটা অ্যানের মনে এসেছিল তার একটা দুঃখের বা বিষাদের দিনে। কি সেই কথা, দেখো আমি 7-এর এরটা কীভাবে লিখেছি অ্যাক্টিভিটি 7-এ, আগে প্রশ্নটা দেখে দেখে লিখে নিয়েছি, তোমরাও দেখে দেখে পুরো প্রশ্নটা লিখে নাও। দ্য সেইং দ্যাট কেম ব্যাক টু অ্যান অন ওয়ান অফ আর মেলানকোলি ডেজ, সেই যে কথাটা যেটা অ্যানের কাছে ফিরে এসেছিল তার একটা দুঃখের দিনে, বলে কি লিখেছি ইজ, সেটা হলো বলে দেখো কোটেশনের মধ্যে লিখে দিয়েছি, পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান, কাগজ হচ্ছে মানুষের থেকে বেশি ধৈর্যশীল। এরপরে তোমরা চলে এসো বিয়েরটা, হোয়াই ডাজ অ্যান কনসিডার হার ডায়েরি টু বি এ ডিয়ার ফ্রেন্ড, অ্যান কেন নিজের ডায়েরিটাকে প্রিয় বন্ধু ভেবেছিল। ডাস দিয়ে প্রশ্ন করেছে তাই প্রেজেন্ট টেন্সে লিখবো। দেখো কনসিডারটাকে কনসিডার্স করে দিয়েছে, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অ্যান একজন, তাহলে অ্যান কনসিডার্স হার ডায়েরি বলে প্রশ্নটা লিখে নিলাম টু বি এ ডিয়ার ফ্রেন্ড, অ্যান তার ডায়েরিটাকে প্রিয় বন্ধু বলেছে বিকজ, কি কারণ না, সি হ্যাড নো ওয়ান টু শেয়ার হার থটস, কারণ তার চিন্তা ভাবনা বা অনুভূতিগুলো ভাগ করার কেউ ছিল না। সি হ্যাড নো ওয়ান টু শেয়ার হার থটস, শেয়ার মানে তো ভাগ করা, থটস মানে চিন্তা ভাবনা, ও যে নিজের চিন্তা ভাবনা আবেগ অনুভূতিগুলো শেয়ার করবে কাউকে সেরম কেউ ছিল না, তাই ডায়েরিটাকেই তার প্রিয় বন্ধু বলেছে। সি এরটা চলে এসো, হোয়ার ওয়াজ অ্যানস ফাদার অ্যাপয়েন্টেড, অ্যানের বাবা কোথায় কোন কাজে নিযুক্ত হয়েছিল, হোয়েন দে এমিগ্রেটেড টু হল্যান্ড, যখন তারা হল্যান্ডে চলে এসেছিল। এখানে লক্ষ্য করবে আমরা প্যাসিভ ভয়েসে লিখবো। দেখো অ্যানস ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড, প্রশ্নতে দেখবে কিরম ছিল, হোয়ার ওয়াজ অ্যানস ফাদার, তো অ্যানস ফাদারের পরে তোমরা ওয়াজটা দেবে কারণ এটা প্যাসিভ ভয়েস। অ্যানস ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ইন ট্রেভিস এনভি, অ্যানের বাবা ট্রেভিস এনভিতে নিযুক্ত হয়েছিল অ্যাজ ম্যানেজিং ডিরেক্টর, একজন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে। তারপরে প্রশ্নের শেষটা লিখে দিয়েছি, হোয়েন দে এমিগ্রেটেড টু হল্যান্ড, যখন তারা হল্যান্ডে চলে এসেছিল। এরপরে অ্যাক্টিভিটি 7-এর লাস্ট প্রশ্নে চলে এসো ডিএরটা, হোয়াই ওয়াজ অ্যানস লাইফ ফিল্ড উইথ অ্যাংজাইটি, অ্যানের জীবন কেন চিন্তা বা উদ্বিগ্নতায় ভরে উঠেছিল। এখানেও প্যাসিভ ভয়েস ইউজ করব আমরা। দেখো হোয়াই ওয়াজ অ্যানস লাইফ আছে, তোমরা অ্যানস লাইফের পরে ওয়াজটা দিয়ে দেবো। অ্যানস লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি, প্রশ্নটা লিখে নিলাম, অ্যানের জীবন চিন্তা বা উদ্বিগ্নতায় ভরে উঠেছিল বিকজ, কারণ, কি কারণ, হার ফ্যামিলি ফেল্ট দ্য, তার পরিবার অনুভব করেছিল দ্য ফুল ইম্প্যাক্ট অফ হিটলার্স অ্যান্টি জিউইশ ল, হিটলারের যে ইহুদি বিরোধী আইন তার পুরো প্রভাব তারা অনুভব করেছিল। আমি পড়ানোর সময় বলেছি হিটলার কি করতো, হিটলার হচ্ছে ইহুদিদের চরম শত্রু ভাবত, নিজের জীবনে প্রায় 20 লক্ষ মতো ইহুদি হিটলার হত্যা করেছিল। এই অ্যান ফ্র্যাঙ্করা হচ্ছে ছিল ইহুদি, জিউস যাদের বলা হয়, যারা এখনকার বর্তমানে দেখবে ইসরায়েলে থাকে। তো এই জন্য যে হিটলার ইহুদিদের মেরে ফেলবে এই ভয়ে ভয়েই কিন্তু অ্যানের পরিবার ওই জন্য কি চিন্তায় বা দুশ্চিন্তায় দিন কাটাতো, কারণ হিটলারের এই ইহুদি বিরোধী আইনের প্রভাব তারা কিন্তু প্রচুর পরিমাণে অনুভব করেছিল। এখানে আমাদের অ্যাক্টিভিটি 7 শেষ হলো, এরপর চলে এসো অ্যাক্টিভিটি 8, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, নিচের বাক্যগুলোর মধ্যে আমাদের চিনতে হবে কোনটা ট্রু কোনটা ফলস। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, এবং প্রত্যেকটা উত্তরের সপক্ষে যুক্তি হিসাবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। তোমরা হয়তো জানো, তারপরে আবারও বলে দিচ্ছি, আমি প্রত্যেক ভিডিওতে বলি, সাপোর্টিং স্টেটমেন্টে কিন্তু কোনো রকম চেঞ্জ করবে না, বইয়েতে যেটা লেখা আছে হুবহু সেই অংশটাই লিখবে, পারলে সেটাকে কোটেশনের মধ্যে লাগবে।
দেখো প্রথমে এরটা, অ্যান থট দ্যাট, অ্যান ভেবেছিল, নো ওয়ান উইল বি ইন্টারেস্টেড, কেউই উৎসাহী হবে না, ইন দ্য আনবসমিংস অফ এ 13-year-old স্কুল গার্ল, 13 বছর বয়সী একটা স্কুলে যাওয়া মেয়ের হৃদয়ের বা মনের কথা জানতে। তাহলে এরটা কি হবে? হবে ট্রু, সত্যিই তাই। সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখেছি দেখো, বইয়ের হুবহু লাইন লিখে দিয়েছি, নাইদার আই নর ফর দ্যাট ম্যাটার এনিওয়ান এলস, আমার কাছে বা অন্যদের কাছে এটা কোনো বিষয়ই নয়, উইল বি ইন্টারেস্টেড ইন দ্য আনবসমিংস অফ এ 13-year-old স্কুল গার্ল, যে তারা উৎসাহী হবে 13 বছরের একটা স্কুল যাওয়া মেয়ের মনে কি আছে সেটা জানতে। তোমরা যদি এতটা না লেখো, ওই যেখানে হাইফেন লিখে দিয়েছি, উইল বি ইন্টারেস্টেড থেকে স্কুল গার্ল পর্যন্ত লিখলেই হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, কোনো রকম প্রোনাউন বা টেন্স ভার্বের চেঞ্জ করবে না, হুবহু বইয়ের অংশটাই কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হয়। বিয়েরটা চলে এসো, ইন হার ডায়েরি অ্যান ওয়ান্টেড টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস, তার ডায়েরিতে অ্যান সমস্ত কিছু লিখতে চেয়েছিল, দ্যাট লে বারি ডিপ ইনার হার্ট, যেটা তার মনের গভীরের মধ্যে আছে। এটা কি হবে বিয়েরটা? এটাও হবে ট্রু। দেখো সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখেছি, অ্যান নিজেই বলেছিল, আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস, আমি সমস্ত রকমের জিনিস লিখতে চাই, দ্যাট লাই বারি ডিপ ইন মাই হার্ট, যেটা আমার মনের গভীরের মধ্যে আছে। তাহলে প্রথম দুটোই হলো ট্রু। এরপরে সিয়েরটায় চলে এসো, অ্যান সিম টু ল্যাক এভরিথিং, অ্যানের সব কিছুরই অভাব ছিল, ল্যাক মানে হচ্ছে ঘাটতি বা অভাব, তাহলে সিয়েরটা কি হবে? ফলস। সাপোর্টিং স্টেটমেন্টে লিখেছি, আই ডোন্ট সিম টু ল্যাক এনিথিং, আমার কোনো কিছুরই অভাব ছিল না। এই আইটা দেখে মনে হতে পারে আমি, দেখো আমি তো নয়, এখানে যদি তোমরা অ্যান লেখো সেটা ঠিকই, যে তুমি চেঞ্জ করে লিখছো যে অ্যানের কোনো অভাব ছিল না, তাহলে কিন্তু ডোন্টটাকে আবার করতে হবে ডাজ নট। তাই আমি বলছি কোনো চেঞ্জ করার দরকার নেই, টেক্সটে যা আছে হুবহু সেটাই লিখে দেবে। অ্যানের কোনো কিছুর অভাব ছিল না, তাই এটা হলো ফলস। এরপরে চলে এসো ডিএটটা, অ্যান ওয়াজ বর্ন ইন হল্যান্ড, অ্যান হল্যান্ডে জন্মেছিল, তাহলে ডিএটটা কি হবে? এটাও হবে হচ্ছে ফলস। সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখেছি, উই এমিগ্রেটেড টু হল্যান্ড ইন 1933, পরিষ্কার লেখা আছে আমরা হল্যান্ডে চলে এসেছিলাম 1933 সালে। তোমরা যদি এটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে না লেখো, এর ওপরের যে লাইনটা ছিল সেটাও লিখতে পারো, যেখানে দেখবে লেখা আছে আমার দিদি জন্মেছিল ফ্র্যাঙ্কফার্টে এবং আমি তারপরে হয়েছিলাম, ওই অংশটা লিখে দিলেও হবে, যেখানে বোঝা যাচ্ছে যে অ্যান ফ্র্যাঙ্কফার্টে জন্মেছিল। আমি ওটা বড় হবে বলে ওটা না লিখে তারপরে লিখে দিয়েছি যে উই এমিগ্রেটেড টু হল্যান্ড ইন 1933, আমরা 1933 সালে হল্যান্ডে চলে এসেছিলাম। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে হল্যান্ডে অ্যান ফ্র্যাঙ্কের জন্ম হয়নি। অ্যাক্টিভিটি 8-এর লাস্টেরটায় চলে এসো, ইয়েরটা, অ্যান ওয়াজ অ্যাডমিটেড ইন দ্য 4th ফর্ম ইন দ্য জিউইশ সেকেন্ডারি স্কুল, জিউইশ সেকেন্ডারি স্কুলে অ্যান ভর্তি হয়েছিল 4th ফর্মে, মানে 4th শ্রেণীতে। এটাও হবে হচ্ছে ফলস। কেন? সাপোর্টিং স্টেটমেন্টে লিখে দিয়েছি, টু দ্য জিউইশ সেকেন্ডারি স্কুল সি ইন টু দ্য 4th ফর্ম, এই সি বলতে তার দিদি, তার দিদি 4th ফর্মে ভর্তি হয়েছিল 4th শ্রেণীতে, অ্যান্ড আই ইনটু দ্য ফার্স্ট, আমি হয়েছিলাম 1ম শ্রেণীতে। তাহলে ট্রু ফলসের প্রথম দুটো হলো ট্রু আর শেষের তিনটে হলো হচ্ছে ফলস। এখানে আমাদের অ্যাক্টিভিটি 8 অর্থাৎ প্রশ্ন উত্তর শেষ হয়ে গেল। এবারে চলে এসো অ্যাক্টিভিটি 9, যেখান থেকে আমাদের গ্রামার পোর্শন শুরু হবে। অ্যাক্টিভিটি 9A, ফাইন্ড দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। নিচে দেখো কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলোর অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ আমাদের টেক্সট থেকে খুঁজে লিখতে হবে। ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য প্যারাগ্রাফ মেনশনড ইন দ্য ব্র্যাকেট, আবার কোন প্যারাগ্রাফে পাওয়া যাবে সেই প্যারাগ্রাফগুলো দেখো ব্র্যাকেটে লেখা আছে। তোমাদের বলে রাখি এটা কিন্তু ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে, তো কোন প্যারাগ্রাফ থেকে শব্দগুলো খুঁজতে হবে সেগুলোও দেওয়া আছে, আর আমি শব্দগুলো খুঁজে পাশে লিখে দিয়েছি প্রত্যেকটার বিপরীত শব্দ। চলো তোমাদের পড়িয়ে দিই। প্রথমে এরটা আছে ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত, এর বিপরীত শব্দ কি হবে? অড, অড মানে যেটা পরিচিত নয়, অদ্ভুত টাইপের। তো এটা বাইরে থেকে কিন্তু লিখলে হবে না, ওই যে প্যারাগ্রাফের কথা বলেছে ওই প্যারাগ্রাফ থেকে মানে টেক্সট থেকেই কিন্তু লিখতে হবে। বিয়েরটা চলে এসো ইম্যাজিনারি, ইম্যাজিনারি মানে কাল্পনিক, তো এটার বিপরীত শব্দ কি লিখেছি? রিয়েল, রিয়েল মানে যেটা সত্যিকারের। সিয়েরটাতে আছে ইনসাইড মানে ভিতরে, বিপরীত শব্দ কি হবে? অ্যান্টোনিম আউটসাইড, বাইরে। ডিয়েরটা হেড, ঘৃণা করা, এর বিপরীত কি? লাভ, ভালোবাসা। ইয়েরটা হ্যাপি, হ্যাপি মানে যেন খুশি, তো এর বিপরীত বা অ্যান্টোনিম কি? স্যাড, দুঃখী। আর লাস্টেরটা এফেক্টটা আছে পাস্ট, অতীত, এর অ্যান্টোনিম হচ্ছে প্রেজেন্ট, বর্তমান। এরপরে চলে এসে অ্যাক্টিভিটি 9B, 9Bতে কি বলেছে? মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন অ্যাক্টিভিটি 9A, 9Aতে যে শব্দগুলো পেলে সেগুলো দিয়ে মেক সেন্টেন্সেস অর্থাৎ বাক্য রচনা করতে বলেছে। আমি আর বাক্য রচনা করিনি, শব্দগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, তো এই দিয়ে তোমরা একটা করে লাইন বাক্য রচনা করে লিখে দেবে। এরপরে তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 10,
ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। নিচে দেখো কিছু শব্দ দেওয়া আছে এই হলুদ রঙের মধ্যে, ওখান থেকে শব্দগুলো নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো আমি সমাধান করে দিয়েছি, তোমাদের পড়ে একবার মানে বলে দিই। প্রথমে এরটা, উই শুড ট্রাই টু কন্ট্রোল আওয়ার অ্যাঙ্গার, আমাদের উচিত আমাদের রাগকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ। বিয়েরটায় চলে এসো, মারাদোনা ওয়াজ এ টেরিফিক ফুটবলার, মারাদোনা ছিলেন একজন চমৎকার ফুটবলার, টেরিফিক মানে চমৎকার। সিয়েরটা, রাহুল ইজ এ স্টাবন বয়, স্টাবন মানে একগুঁয়ে বা জেদি, রাহুল হচ্ছে একটা জেদি ছেলে। ডিয়েরটা, উই টুক আওয়ার লাঞ্চ ডিউরিং দ্য রেসিস, আমরা আমাদের লাঞ্চ খেয়েছিলাম রেসিসের সময়, রেসিস মানে হচ্ছে বিরতি, ব্রেক যেটাকে বলে, টিফিন ব্রেক। ইয়েরটা চলে এসো লাস্টেরটা, হি ড্রিউ এ সিরিজ অফ পিকচার্স, সে কী করেছিল পরপর অনেকগুলো ছবি এঁকেছিল, সিরিজ মানে হচ্ছে অনেকগুলো। এই যে ক্রিকেট খেলায় হয় না ওয়ান ডে সিরিজ বা টি20 সিরিজ, দেখবে একটা ম্যাচ নয় 3টে বা 5টা এরকম তারা, তাহলে হি ড্রিউ এ সিরিজ অফ পিকচার্স মানে সে অনেকগুলো পরপর ছবি এঁকেছিল। এখানে অ্যাক্টিভিটি 10 শেষ হলো, এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 11, মেক অ্যাজ মেনি ওয়ার্ডস অ্যাজ ইউ ক্যান উইথ দ্য প্রেফিক্স ইউএন, আন বলেছে, আন প্রেফিক্সটাকে ইউজ করে, প্রেফিক্স মানে যেটা শব্দের আগে বসে, তো এই ইউএন দিয়ে আমাদের অনেকগুলো শব্দ তৈরি করতে বলেছে। মেক সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দোজ ওয়ার্ডস, তারপরে সেই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করতে বলেছে। আমি আগেরটার মতো এখানে বাক্য রচনা করিনি, কিন্তু ইউএন দিয়ে শব্দ আমি অনেক কটা লিখে দিয়েছি, তোমরা যে যার নিজের মতো বাক্য রচনা করে নেবে। তো ইউএনকে শুরুতে বসিয়ে বা প্রেফিক্স হিসাবে অ্যাড করে কী কী শব্দ হয়, অনেক শব্দ হয়। আমি এখানে মোটামুটি কটা লিখিয়েছি দেখো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা লিখিয়েছি। কী কী লিখেছি দেখো, প্রথমে লিখেছি আনহ্যাপি, আনএবল, আনকমন, আনম্যারিড, আনইউজড, আনওয়ান্টেড, আননোন, আনইউজুয়াল, আনএমপ্লয়েড। তোমরা তোমাদের মতন ইচ্ছা করে যেরকম তোমাদের হবে লিখতে পারো। কমেন্টে তোমরা একটা অন্য শব্দ লিখে আমাকে জানাতেও পারো, আমি কমেন্টে চেক করে নেবো এবং সেই শব্দগুলো দিয়ে তোমরা বাক্য রচনা করে দেবে। এরপরে চলে এসো অ্যাক্টিভিটি 12A, পুট অ্যান অ্যাপোস্ট্রফি ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস টু মেক পজেসিভস, আমাদের বলেছে অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে পজেসিভ ইউজ করার জন্য। আচ্ছা বলে রাখি, পজেসিভ মানে হচ্ছে নিজের। এই যে অ্যাপোস্ট্রফি, যেটাকে আমরা অ্যাপোস্ট্রফি এস বলি, খুব সোজা ভাষায় বুঝিয়ে দিচ্ছি আর কোনো দিন ভুলবে না, মনে রাখবে, বাংলায় যাকে এর বলা হয় সেটাই হচ্ছে অ্যাপোস্ট্রফি এস। ধরো আমি বললাম রামের বই, তাহলে কি ইংলিশটা হবে, রামস বুক। ধরো বললাম যে সুনীলের ব্যাট, তাহলে কি হবে, সুনীলস ব্যাট। তাহলে এই অ্যাপোস্ট্রফি এসের বাংলা মানে হচ্ছে এর। তো দেখো সেভাবেই করে দিয়েছি। এরটা আছে রবিস ফাদার ইজ এ ডক্টর, তো আমি রবির পরে অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিচ্ছি, রবির বাবা হচ্ছে একজন ডাক্তার। বিয়েরটা দেখো, নীলা ওয়ান্টস রিয়াস পেন, রিয়ার পরে অ্যাপোস্ট্রফি এস দিয়েছি। নীলা কি চায় না, রিয়ার পেনটা চায়, ওই যে রিয়ার ওইটার জন্য অ্যাপোস্ট্রফি এস হচ্ছে। সিয়েরটা, তেন্ডুলকার ইজ ইন্ডিয়াস প্রাইড, দেখো ইন্ডিয়াতে অ্যাপোস্ট্রফি এস হবে। তেন্ডুলকার কি, সচিন তেন্ডুলকার হচ্ছে ভারতের গর্ব, এই যে ভারতের এর জন্য অ্যাপোস্ট্রফি হলো। ডিয়েরটা, সুনীলস অ্যান্ড রহিমস বাইসাইকেলস আর নিউ, দেখো সুনীলেও অ্যাপোস্ট্রফি এস হবে, রহিমেও হবে। সুনীলের এবং রহিমের সাইকেলটা হচ্ছে নতুন। আর লাস্টে ইয়েরটা, রাজুস ব্রাদার লিভস ইন দ্য বয়েজ হোস্টেল, দেখো রাজুতে অ্যাপোস্ট্রফি এস দিয়েছি, রাজুর ভাই, এই রাজুর ওই যে এরটার জন্য অ্যাপোস্ট্রফি হলো। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, দেখো বয়েজ হোস্টেলটায় আমি কিন্তু বয়েজের পরে শুধুমাত্র অ্যাপোস্ট্রফিটা দিয়েছি, এস দিইনি। কেন দিইনি, কারণ যদি বয়ের পরে অ্যাপোস্ট্রফি এস দিতুম মনে হবে একটা ছেলের জন্য থাকার হোস্টেল, একটা ছেলের নয় তো, ওই জন্য বয়েজ লিখে শুধু অ্যাপোস্ট্রফিটা দেবো, এস আর দেবো না, কারণ ওটা হচ্ছে ছেলেদের হোস্টেল। দেখবে স্কুলের নাম যাদের বয়েজ দিয়ে আছে বা গার্লস স্কুল, দেখবে গার্লসটা কীভাবে লেখা থাকে, GIRLS লিখে শুধু কমাটা দেওয়া থাকে। শুধু GIRL অ্যাপোস্ট্রফি এস দিলে মনে হবে একটি মেয়ের স্কুল, একটা মেয়ের তো স্কুল নয়, অনেক মেয়ের স্কুল, তাই গার্লস এস লিখে শুধু কমাটা থাকে। এখানেও তেমন আছে, দেখো বয়েজ লিখে শুধু কমাটা দেওয়া আছে অ্যাপোস্ট্রফিটা। এখানে অ্যাক্টিভিটি 12A শেষ হলো, এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 12B, পুট অ্যান অ্যাপোস্ট্রফি ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস টু মেক কন্ট্রাক্টেড ভার্ব ফর্মস, এখানেও সেই অ্যাপোস্ট্রফি ইউজ করতে বলেছে, কন্ট্রাক্টেড ভার্ব ফর্মস মানে ছোট করতে হবে। দেখো ওখানে মার্ক করে দিয়েছে, আমি পাশে পাশে শর্ট ফর্মটা লিখে দিয়েছি। আই এম আছে, আই এমটা কি হয়ে যাবে, আই দিয়ে হচ্ছে অ্যাপোস্ট্রফি দিয়ে এম, ইউ আর আছে, ইউ লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে আরই লিখবে, এগুলোকে কন্ট্রাক্টেড ফর্ম বলে ছোট করে। সি এরটা দেখো সিজ আছে, সি লিখে শুধু আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে এস লিখবো। ডি এরটা আছে হি উড হ্যাভ, উড হ্যাভে কী করবো, উড লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে শুধু ভি লিখবো, হ্যাভের শর্ট ফর্ম। আর লাস্টেরটা দে হ্যাভ আছে, দে লিখে আমরা শুধু অ্যাপোস্ট্রফি দিয়ে ভি লিখবো। এখানে অ্যাক্টিভিটি 12B শেষ হলে এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 13A,
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজেসিভ প্রোনাউন্স গিভেন বিলো। নিচে কিছু পজেসিভ প্রোনাউন্স দেওয়া আছে, তাই দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে এরটা, দিস পিকচার ইজ মাইন, এই ছবিটা হলো আমার। বিয়েরটা কি করেছি, আই ফাউন্ড সীমাস বুক বাট আই কুড নট ফাইন্ড ইয়োর্স, আমি সীমার বইটা খুঁজে পেয়েছি কিন্তু তোমার বইটা খুঁজে পাইনি। এবার এখানে বলে রাখি, দেখো প্রথমটায় আমি মাইন দিয়েছি বটে, তোমার যদি মনে হয় প্রথমটায় তুমি ইয়োর্স দেবে, বিয়েরটায় মাইন দেবে, তাও কিন্তু হবে। এখানে এই জন্য আমি কোনো নির্দিষ্ট নিয়ম দেখতে পাচ্ছি না প্রথম চারটের জন্য, মানে বলতে চাইছি প্রথম চারটেতে তোমরা কিন্তু অল্টারনেট করতে পারো। যেমন প্রথমটায় তোমরা লিখতে পারতে যে দিস পিকচার ইজ ইয়োর্স, আর বিয়েরটায় আবার লিখতে পারতে আই ফাউন্ড সীমাস বুক বাট আই কুড নট ফাইন্ড মাইন, আমি সীমার বইটা পেয়েছি কিন্তু আমারটা পাইনি। সি এরটা দেখো, অল দ্য এসেস ওয়ার গুড, সব প্রবন্ধগুলো ভালো ছিল বাট আওয়ার্স ওয়াজ দ্য বেস্ট, আমাদেরটা সেরা ছিল। তুমি যদি আওয়ার্সের জায়গায় এখানে মাইন বসাও তাও হবে। এটাই বলতে চাইছি, এখানে আমি যে উত্তরগুলো লিখিয়েছি এটা না করে তোমরা চেঞ্জও করতে পারো। ডি এরটাও দেখো ঠিক একইভাবে, ইওর ফটোজ আর গুড, তোমার ছবিগুলো ভালো, হার্স আর টেরিবেল, তারগুলো ভয়ঙ্কর। তুমি হার্সের জায়গায় এখানে আওয়ার্সটাও বসাতে পারো। এই চারটেতে তোমরা চেঞ্জ করে বসাতে পারো, কিন্তু লাস্টেরটা দেয়ার্সই বসবে। কি আছে, রীতা অ্যান্ড মোহন ডোন্ট লাইক ইউর ড্রয়িং, রীতা আর মোহন তোমার ছবিটা পছন্দ করেনি। ডু ইউ লাইক দেয়ার্স, তোমার কি তাদেরটা পছন্দ হয়েছে। এখানে অ্যাক্টিভিটি 13A শেষ হলে এরপর চলে এসো অ্যাক্টিভিটি 13B, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজেসিভ অ্যাডজেক্টিভস গিভেন বিলো। নিচে দেখো হলুদ বক্সের মধ্যে কিছু পজেসিভ অ্যাডজেক্টিভ আছে, এগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। আগেরটা ছিল কিন্তু পজেসিভ প্রোনাউন্স 13A-তে, আর 13B-তে আছে পজেসিভ অ্যাডজেক্টিভ। প্রথমটা কি লিখেছি দেখো, দিস ইজ মাই বুক, এটা হলো আমার বই। বিয়েরটা কি লিখেছি, আই লাইক ইওর নিউ পেন, আমার তোমার নতুন পেনটা পছন্দ হয়েছে। এখানেও দেখো তোমরা উত্তরটা অল্টারনেট করতে পারো, তুমি প্রথমটায় দিতে পারো দিস ইজ ইওর বুক, এটা তোমার বই, আর বিয়েরটা দিতে পারো আই লাইক মাই নিউ পেন, আমি আমার নতুন পেনটা পছন্দ করি। এই দুটো কিন্তু চেঞ্জ করতে পারো, কিন্তু পরেরগুলো চেঞ্জ হবে না, পরেরগুলো যা উত্তর লিখেছি তাই হবে। সি এরটা কি আছে, দ্য ডগ ইজ লিকিং ইটস প, কুকুরটা এটার থাবাটাকে চাটছে। কুকুর যেহেতু একটা পশু, তাই পশুদের ক্ষেত্রে কোন অ্যাডভার্ব ইউজ হয়, অ্যাডভার্ব বললাম, প্রোনাউন, সেটা হচ্ছে ইট, আর এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে ইটস ব্যবহার হবে। এটা কিন্তু চেঞ্জ করতে পারবে না, এটাই উত্তর হবে। ডি এরটা দেখো, উই হ্যাভ সোল্ড আওয়ার হাউস, যেহেতু উই আছে আমরা আমাদের বাড়ি বিক্রি করেছি, তাই এটা হলো আওয়ার। আর ইয়েরটা, দ্য স্টুডেন্টস থ্যাঙ্ক দেয়ার টিচার, যেহেতু অনেকগুলো স্টুডেন্টস আছে, ছাত্ররা তাদের স্যারকে ধন্যবাদ জানিয়েছিল। এখানে অ্যাক্টিভিটি 13B শেষ হলো, এরপর চলে এসো অ্যাক্টিভিটি 14। কি বলেছে, আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোতে আমাদের যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভস আছে সেগুলোতে দাগ দিতে হবে। অ্যাডজেক্টিভ কি তোমাদের একটু বলে দিই না, যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলে অ্যাডজেক্টিভ। এবার পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভের সাথে দেখবে পার্টিসিপেল যোগ আছে, আইএনজি যোগ থাকতে পারে, ইএন যোগ থাকতে পারে, ইডি যোগ থাকতে পারে, তো সেগুলোই হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তবে পাশে বলে দিয়েছে বি কেয়ারফুল, সতর্ক থাকতে হবে। অল দ্য সেন্টেন্সেস ডু নট হ্যাভ পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, সবকটা বাক্যে কিন্তু পার্টিসিপেল অ্যাডজেক্টিভ নেই। দেখো আমি 3টেতে দাগ দিয়েছি, মানে 3টেতে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ আছে, বাকি দুটোতে নেই। পড়িয়ে দিই প্রথমে এরটা, এ বার্কিং ডগ সেলডম বাইটস, যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কম কামড়ায়। দেখো বার্কিং, তাহলে কুকুরটার কিন্তু কোয়ালিটি বুঝিয়েছে, কুকুরটা কেমন, ঘেউ ঘেউ করা কুকুর, এই জন্য বার্কিংটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। বিয়েরটায় দেখো, দ্য ডগ ওয়াজ বার্কিং লাউডলি, কুকুরটা খুব জোরে চিৎকার করছে বা ডাকছে। এখানে আমি দেখো আন্ডারলাইন করিনি, কারণ এখানে ওয়াজ বার্কিং, এখানে বার্কিং ওই যে ঘেউ ঘেউ ডাক, ওটা হচ্ছে ভার্ব, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কিন্তু নয়। সি এরটা, ম্যাথামেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, ম্যাথামেটিক্স কি একটা আকর্ষণীয় বিষয়। তাহলে দেখো এটা কোয়ালিটি বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ, ইন্টারেস্টের সাথে আইএনজি যোগ হয়েছে, তাহলে এটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ডি এরটা, ইট ওয়াজ অ্যান অ্যামিউজিং স্টোরি, এটা ছিল একটা চমৎকার গল্প, অ্যামিউজের সাথে আইএনজি যোগ হয়েছে, গল্পটা কেমন সেটা বুঝিয়েছে অ্যাডজেক্টিভ এবং আইএনজি যোগ আছে অ্যামিউজিং, তাই এটা হলো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। আর লাস্টে ইয়েরটা, দ্য টিচার ওয়াজ ইনস্ট্রাক্টিং হিজ স্টুডেন্টস, টিচার কি করছিলেন, তার ছাত্রদেরকে নির্দেশ দিচ্ছিলেন। দেখো ওয়াজ ইনস্ট্রাক্টিং, এখানে ইনস্ট্রাক্টিং কিন্তু একটা ভার্ব, নির্দেশ দিচ্ছিলেন, তাই এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হবে না। তাই পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কী কী হলো, এ হলো বার্কিং, সি এরটা ইন্টারেস্টিং, আর ডি এরটা অ্যামিউজিং। এখানে অ্যাক্টিভিটি 14 শেষ হলে এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 15।
পাংচুয়েট দ্য ফলোয়িং প্যাসেজ, নিচে একটা প্যাসেজ দিয়েছে, এই প্যাসেজটাই বলেছে পাংচুয়েট করতে হবে। পাংচুয়েট মানে কোথায় কমা বসবে, ফুল স্টপ বসবে, কোটেশান বসবে, সেগুলো আমাদের বসাতে হবে। তো দেখো আমি এখানে এটা সলভ করে দিয়েছি, এটা আমি পড়িয়ে বলছি না, তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর নিজেরাই সলভ করে নেবে। এটা পরীক্ষায় আসে না, ইম্পর্টেন্ট নয়, তবু তোমাদের জন্য করিয়ে দিয়েছি। যেখানে কমা, কোয়েশ্চেন মার্ক, কোটেশান, ফুল স্টপ দিতে হবে সেগুলো তোমরা বসিয়ে নেবে। অ্যাক্টিভিটি 15 পরে চলে এসো অ্যাক্টিভিটি 16। fill in the blanks with the appropriate forms of the verbs given in brackets। ব্র্যাকেটে দেখবে প্রত্যেকটা বাক্যর একটা করে ভার্ব দেওয়া আছে, তো আমাদের কি করতে হবে, টেন্স অনুযায়ী ভার্বের কিন্তু সঠিক ফর্ম এখানে বসাতে হবে। তো চলো প্রত্যেকটার উত্তর আমি করে দিয়েছি, তোমাদের একবার পড়িয়ে এবং বুঝিয়ে দিই। প্রথমেরটা দেখো কি করেছি, আই উইল সি ইউ টুমোরো, আমি কালকে তোমার সাথে দেখা করব, আমি কালকে তোমায় দেখব। যেহেতু টুমোরো আছে আগামীকাল, তাহলে ফিউচার টেন্স, ব্র্যাকেটে সি ছিল, আমি কি করে দিয়েছি উইল সি, মানে আগামীকাল তোমার সাথে আমার দেখা হবে, তাহলে এটা সিম্পল ফিউচার। বিয়েরটা চলে এসো, দ্য স্টুডেন্টস আর রাইটিং এ সামারি, যেহেতু ব্র্যাকেটে রাইট ছিল আমি করে দিয়েছি ছাত্ররা একটি সামারি লিখছে। দেখো এখানে কোথাও বলা নেই কোন টেন্সে করতে হবে, তাই আমি পাশে স্ল্যাশ দিয়ে আরও কয়েকটা লিখে দিয়েছি। তুমি এখানে রোটও লিখতে পারো, সিম্পল পাস্ট মানে হয়ে যাবে ছাত্ররা সামারি লিখেছিল। হ্যাভ রিটেনও লিখতে পারো, লিখেছে প্রেজেন্ট পারফেক্ট। আবার ওয়্যার রাইটিংও করতে পারো, লিখছিল। আমি কি করেছি আর রাইটিং, লিখছে, তাই এটাতে দেখো কোনো টেন্সের কথা বলেনি যে পাস্ট, প্রেজেন্ট কি ফিউচার, তাই তোমরা যা যা অপশান আমি দিয়েছি যে কোনো কিছু লিখতে পারো। সিএরটা চলে এসো, আলি ড্যাশ দিস বুক সিন্স মর্নিং, সিন্স আছে, এর আগেও বলেছি একদম চিরকাল মনে রাখবে, কোনোদিন ভুলবে না। সিন্স আর ফর যদি থাকে তখন সেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো রিডটাকে কি করে দিয়েছি হ্যাজ বিন রিডিং, তাহলে কি হলো আলি হ্যাজ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং, আলি সকাল থেকে এই বইটা পড়ছে। এই যে সিন্স শব্দটি থাকলেই থেকে, তাহলে সকাল থেকে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন হয়, ধরো অতীতকালে কোনো কাজ শুরু হয়েছে, বর্তমানকালে এখনও চলছে। সকালে আলি বই পড়া শুরু করেছিল, এখনও পড়ছে, তাই হলো হ্যাজ বিন রিডিং। ডিএডটা চলে এসো, আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক হোয়েন মুক্তা কেম টু সি মি, আমি আমার কাজটা শেষ করে ফেলেছিলাম যখন মুক্তা আমার সাথে দেখা করতে এসেছিল। ভালো করে লক্ষ্য করো, লেখা আছে মুক্তা কেম টু সি মি, মুক্তার পরে কেম আছে, কেম হচ্ছে পাস্ট টেন্স, তাহলে একটা অতীতের ঘটনা বলে দিয়েছে, মুক্তা আমার সাথে দেখা করতে এসেছিল, তাহলে আমার কাজটা তার আগে কি হয়েছে, শেষ হয়ে গেছিলো, ওই জন্য পাস্ট পারফেক্ট টেন্স বসিয়েছি হ্যাড ফিনিশড। তোমরা জানো হয়তো, তাও আরেকবার বলে দিচ্ছি, অতীতকালে যদি দুটো ঘটনা প্রায় একই সাথে ঘটে, যে ঘটনাটা আগে ঘটেছে তার আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়, যেটা পরে হয়েছে সেটা সিম্পল পাস্ট হয়। ভালো করে লক্ষ্য করো, মুক্তা আগে এসেছিল না কাজটা আগে শেষ হয়েছিল, আমার কাজটা আগে শেষ হয়েছিল, তাই সেটাতে দিয়েছি হ্যাড ফিনিশড অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স, আর মুক্তা তার পরে এসেছিল তাই মুক্তায় দিয়েছি সিম্পল পাস্ট কেম। ইয়েরটা দেখো, হোয়েন আই ভিজিটেড আর, যখন আমি তার সাথে দেখা করতে গেছিলাম। দেখো ভিজিটেড ইডি আছে পাস্ট টেন্স, তাহলে সি সিং দেয়া আছে, কি করে দিয়েছি সি ওয়াজ সিঙ্গিং, সে তখন গান গাইছিল। তাহলে আমি যখন তার সাথে দেখা করতে গেছিলাম, প্রথমটা হলো সিম্পল পাস্ট, আর ওয়াজ সিঙ্গিং মানে পাস্ট কন্টিনিউয়াস, তখন সে গান গাইছিল। এফেক্টটা চলে এসো, হি টোল্ড মি দ্যাট হিজ মাদার, সে আমাকে বলেছিল যে তার মা। দেখো টোল্ড আছে পাস্ট টেন্স, তাহলে তার মা, ব্র্যাকেটে লেখা আছে বি ইল ফর 6 days, তো এখানে কি করে দিয়েছি হ্যাড বিন ইল ফর 6 days, তার মা 6 দিন ধরে অসুস্থ ছিল। এটা অনেকটা তুমি মিল পাবে হচ্ছে ওই সিএরটার সাথে, সিএতে ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর এতে হচ্ছে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেহেতু সে আমায় বলেছিল, টোল্ড আছে, তাই তার মা 6 দিন ধরে অসুস্থ ছিল, অতীতের কথা, তাই হ্যাড বিন হয়েছে। জিএরটায় চলে এসো, হি উইল কাম হেয়ার টুমোরো, সে আগামীকাল এখানে আসবে। পুরো দেখো এরটার মতো সিম্পল ফিউচার, কাম, ওখানে সি ছিল উইল সি হয়েছিল, এখানে কাম আছে উইল কাম হলো, যেহেতু টুমোরো আগামীকালের কথা বলেছে সিম্পল ফিউচার। এইচেরটা চলে এসো, আই ড্যাশ ইন কলকাতা ফর 5 years, লিভ আছে, তাহলে কি করেছি আই হ্যাভ বিন লিভিং ইন কলকাতা ফর 5 years, এটা কোনটার মতো সিএরটার মতো, ওখানে ছিল আলি হ্যাজ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং, আলি সকাল থেকে বই পড়ছে, আর এখানে দেখো ওখানে সিন্স ছিল বলেছিলাম, আর এখানে দেখো ফর আছে, আই হ্যাভ বিন লিভিং ইন কলকাতা ফর 5 years, আমি কলকাতায় 5 বছর ধরে থাকছি, মানে কি 5 বছর আগে থাকা শুরু করেছিলাম, এখনও আমি থাকছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওখানে আলি একজন ছিল বলে হ্যাজ হয়েছিল, আর এখানে আই ফার্স্ট পারসন বলে হ্যাভ হলো। আয়েরটা চলে এসো, দ্য ট্রেন, ব্র্যাকেটে লেখা আছে লিভ, আমরা করে দিচ্ছি হ্যাড লেফট, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর দে রিচ দ্য স্টেশন, ট্রেনটা স্টেশন থেকে চলে গিয়েছিল
তারা স্টেশনে পৌঁছানোর আগেই। এটার সাথে তোমরা মিল পাবে ডিএটা। ডিএতে কি বলেছিল, মুক্তা আমার কাছে আসার আগেই আমার কাজ শেষ হয়ে গেছিলো। আর এখানে লক্ষ্য করো, আগে ট্রেনটা ছেড়েছে না আগে স্টেশনে গেছে। দেখো ট্রেনটা আগে ছেড়েছে, ওই যে অতীতকালে দুটো ঘটনা ঘটেছে, তাই ট্রেনটা যেহেতু আগে ছেড়েছে তাই ট্রেনটার হবে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড লেফট। ট্রেনটা আগে ছেড়ে গেছে বিফোর দে রিচ দ্য স্টেশন, তাদের স্টেশনে পৌঁছানোর আগে, তাই রিচটা হলো সিম্পল পাস্ট। লাস্টেরটা চলে এসো অ্যাক্টিভিটি 16-এর জেটটা, দ্য কোল্ড উইন্ড ড্যাশ ব্লো হার্ড। ব্লো লেখা আছে, আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করেছি ইজ ব্লোয়িং, ঠান্ডা বাতাস খুব জোরে বইছে। ইজ ব্লোয়িং লিখে তার পাশে আমি ওয়াজ ব্লোয়িংও লিখে দিয়েছি। পাস্ট কন্টিনিউয়াসেও তুমি করতে পারো যে ঠান্ডা বাতাস জোরে বইছিল। দেখো এটাতেও কোনো টেন্সের উল্লেখ করেনি, অনেকটা বিয়ের মতো, তাই আমি ইজ ব্লোয়িংও দিতে পারি বইছে, ওয়াজ ব্লোয়িংও দিতে পারি বইছিল। এখানে আমাদের অ্যাক্টিভিটি 16 অর্থাৎ গ্রামার পোর্শন শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 17। এখান থেকে আমাদের রাইটিং পোর্শন স্টার্ট হচ্ছে। আমি এই ভিডিওতে আর এই রাইটিংটা করাচ্ছি না, ভিডিওটা অলরেডি 35 মিনিট হয়ে গেছে। আর আমি তো এডিট করি না, আমার কথা বলতেও প্রচণ্ড অসুবিধা হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। তো অ্যাক্টিভিটি 17-এ একটা বায়োগ্রাফি আছে রাজা রামমোহন রায়কে নিয়ে, আমি এখানে লিখে দিয়েছি। অ্যাক্টিভিটি 18-এ একটা সামারি আছে, এই পুরোটা পড়ে এটাকে আমাদের ছোট করে লিখতে হবে, সেটাও আমার করা আছে। আর অ্যাক্টিভিটি 19-এ একটা চিঠি লিখতে হবে, লেটার, স্কুলের ম্যাডামকে তুমি তোমার জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানাচ্ছ, সেটাও আমার করা আছে। কিন্তু এখানে আর আমি সেটা পড়াতে পারছি না। আমি এই ভিডিওটা শেষে, তোমরা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি এন্ড স্ক্রিনে এই মাই ডায়েরির যে 3টে অ্যাক্টিভিটি 17, 18 আর 19, সেটা আলাদা করে একটা ভিডিও করে আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে সেই ভিডিওটা দেখে নিও। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু আরও ইন্সপায়ার করে, আরও মোটিভেট করে। এই যে বললাম আমি কোনো রকম এডিট করি না, এই যে 35 মিনিট পড়ালাম, এটা কিন্তু একটানা একভাবে পড়িয়ে গেলাম। তাই তোমরা যদি কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে, আমার খুব ভালো লাগে। এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই মাই ডায়েরির পরে তোমাদের দেখবে যে ঘোস্ট অন দ্য বারান্দা গল্পটি আছে, ওটারও ইউনিট 1 এবং ইউনিট 2 আমি পড়িয়ে দিয়েছি, এবং ওটারও অ্যাক্টিভিটি তোমরা কিন্তু এই ভিডিওর শেষে পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম, খুব শীঘ্রই দেখা হবে তোমাদের ক্লাসের আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।